নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনে তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে। সেই প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যারেন্টটি ভিডিও পজ করে অবশ্যই দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো, একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের নাম লেখো। সঠিক উত্তর ট্রিপসিন। এটি অগ্ন্যাশয় থেকে খরিত হয়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী? সঠিক উত্তর CO2। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ? সঠিক উত্তর ফড়িং। পরের প্রশ্ন, একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের নাম লেখো। সঠিক উত্তর ইউরিয়া। পরের প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা? সঠিক উত্তর ইওসিনোফিল। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, মানব হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ কোনটি? সঠিক উত্তর বাম নিলয়। পরের প্রশ্ন, মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক উত্তর যকৃতে। পরের প্রশ্ন, ফুসফুসের আবরণীকে কী বলা হয়? সঠিক উত্তর প্লুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, স্বভোজী পুষ্টি কাদের দেহে দেখা যায়? সঠিক উত্তর শৈবাল, মস ও ফার্ন। পরের প্রশ্ন, রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়? সঠিক উত্তর AV নোটকে। পরের প্রশ্ন, গবলেট কোষ কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর আন্তরিক গ্রন্থিতে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। সঠিক উত্তর গুলাঞ্চের আত্তীকরণ মূল। পরের প্রশ্ন, শ্বসনে মোট কটি ATP উৎপন্ন হয়? সঠিক উত্তর 38টি। পরের প্রশ্ন, কী কারণে চিংড়ির রক্ত নীলাভ? সঠিক উত্তর হিমোসায়ানিনের উপস্থিতির জন্য। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো বন্ধুরা, বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশটিকে কি বলা হয়? সঠিক উত্তর হেনরির লুপ। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? সঠিক উত্তর পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, তেঁতুলে কোন রেচন পদার্থ পাওয়া যায়? সঠিক উত্তর ট্যানিন। পরবর্তী প্রশ্নে আসে, দেখো, শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? সঠিক উত্তর শ্বাসনল। পরের প্রশ্ন, কাকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? সঠিক উত্তর বাষ্পমোচনকে। পরের প্রশ্ন, অর্নিথন চক্র মানবদেহের কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর যকৃতে। পরবর্তী প্রশ্নে আসি, দেখো, কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? সঠিক উত্তর ফিতাকৃমি। পরের প্রশ্ন, বৃক্কীয় নালীর পুনঃশোষণে কোন হরমোন বিশেষ ভূমিকা গ্রহণ করে? সঠিক উত্তর ADH। পরের প্রশ্ন, কেঁচোর রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তর নেফ্রিডিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কোন অমেরুদণ্ডী প্রাণীদের বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়? সঠিক উত্তর কেঁচো। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? সঠিক উত্তর প্লিহা। পরের প্রশ্ন, NADP এর পুরো নাম কি? উত্তর দেখে নেব, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, সর্পগন্ধা গাছের মূলে কোন উপক্ষার পাওয়া যায়? সঠিক উত্তর রেসারপিন। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? সঠিক উত্তর গ্রানাতে। পরের প্রশ্ন, PGA এর পুরো নাম কি? উত্তর হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন খনিজ মৌল ক্লোরোফিলের অত্যাবশ্যক উপাদান? সঠিক উত্তর ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, কোন বিভাগের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? সঠিক উত্তর O বিভাগের রক্তকে। পরের প্রশ্ন, BMR পুরো কথা কি? এর পুরো কথা হলো বেসেল মেটাবলিক রেট। এবার আসছি পরবর্তী প্রশ্নে, CSF এর পুরো নাম কি? উত্তর হলো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। পরের প্রশ্ন, যকৃতের কোন কোষ রোগ জীবাণু ধ্বংস করে? সঠিক উত্তর কুফার কোষ। পরের প্রশ্ন, ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে? সঠিক উত্তর ফোটন কণা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন ছত্রাকে কোহল সন্ধান ঘটে? সঠিক উত্তর ইস্ট। পরের প্রশ্ন, রক্তের রং লাল হয় কেন? সঠিক উত্তর হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য। পরের প্রশ্ন, একটি আংশিক পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। সঠিক উত্তর চন্দন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো বন্ধুরা, একটি নাইট্রোজেনযুক্ত ও নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখো। নাইট্রোজেনযুক্ত হলো গঁদ এবং নাইট্রোজেনবিহীন হলো নিকোটিন। পরের প্রশ্ন, পাকস্থলী থেকে কোন হরমোন খরিত হয়? সঠিক উত্তর গ্যাস্ট্রিক। এবার আসছি পরবর্তী ভাগে সত্য ও মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেখে নেব, লাইকেনে মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, চিংড়ির রেচনাঙ্গের নাম সবুজ গ্রন্থি, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ায় ঘটে, এটি একটি মিথ্যা বিবৃতি, কারণ এটি সাইটোপ্লাজমে ঘটে। এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, ক্রেবস চক্র হয়? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়ায়।
পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? সঠিক উত্তর এসভি নোডকে। পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হলো? সঠিক উত্তর যকৃৎ। এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, দহন ও শ্বসনের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর দেখে নেব। দহনে শক্তির মুক্তি দ্রুত ঘটে, শ্বসনে শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে। দহনে আলো উৎপন্ন হয়, শ্বসনে সাধারণত আলোর উৎপন্ন হয় না। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শ্বসনকে অপচিতি বিপাক বলা হয় কেন? উত্তর দেখে নেব। শ্বসনের ফলে জীবদেহে শক্তির মুক্তি ঘটে, তাই জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়, এই কারণেই শ্বসনকে অপচিতি বিপাক বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো ফটোলাইসিস কাকে বলে? উত্তর দেখে নেব। সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিলের মাধ্যমে জলের হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নের বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই ফটোলাইসিস বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলার কারণ কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কয়েকটি সরল যৌগ থেকে অপেক্ষাকৃত জটিল যৌগ উৎপন্ন হয়ে উদ্ভিদের শুষ্ক ওজন বাড়ায়, তাই সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয়। পরবর্তী প্রশ্নে আসছে, দেখো বন্ধুরা, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলে কেন? উত্তর দেখে নেব। বাষ্পমোচন যেমন উদ্ভিদের রসস্ফীতি চাপ বজায় রাখে, রসের উৎস্রোত এবং জল শোষণ ও খাদ্যবস্তু চলাচলে সাহায্য করে, তেমনি অধিক বাষ্পমোচনের ফলে উদ্ভিদের বিপাকীয় কার্য ও বৃদ্ধি অধিক পরিমাণে ব্যাহত হয়, এই কারণেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো বন্ধুরা, মৌল বিপাকীয় হার বা বিএমআর বলতে কী বোঝো? উত্তর দেখে নেব। খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর দৈহিক ও মানসিক বিশ্রাম অবস্থায় দেহের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য যে ন্যূনতম তাপ নির্গত হয় তাকেই বিএমআর বলে। একজন প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর হলো দেহত্বকের প্রতি বর্গমিটার আয়তনের জন্য প্রতি ঘন্টায় 40 কিলোক্যালোরি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? উত্তর দেখে নেব। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, তাই সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। পরবর্তী প্রশ্নে আসছে, দেখো বন্ধুরা, এবিও পদ্ধতি কি? উত্তর দেখে নেব। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার রক্তকণিকায় অ্যাগ্লুটিনোজেন ও রক্তরসে অ্যাগ্লুটিনিনের ওপর নির্ভর করে রক্তকে এ, বি, এবি ও ও এই 4টি গ্রুপে বা বিভাগে বিভক্ত করেন। রক্তের এই বিভাগীয়করণকেই এবিও পদ্ধতি বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো মিথজীবী পুষ্টি কাকে বলে? উত্তর দেখে নেব। যে পুষ্টি প্রক্রিয়ায় পচা গলিত জৈব বস্তু থেকে পুষ্টি শোষণ করে পুষ্টি সম্পন্ন হয় তাকেই মিথজীবী পুষ্টি বলা হয়। এর উদাহরণ হলো অ্যাগারিকাস, এটি এক ধরনের ছত্রাক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? উত্তর দেখে নেব। ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন পদার্থ হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড 3টি কার্বক্সিল গ্রুপ নিয়ে গঠিত হওয়ায় ক্রেবস চক্রকে টাই কার্বক্সিল অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রসের উৎস্রোত কাকে বলে? উত্তর দেখে নেব। যে প্রক্রিয়ায় উদ্ভিদের দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের বিরুদ্ধে কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে ওপরের দিকে উঠে পাতায় পৌঁছায় তাকেই রসের উৎস্রোত বলা হয়। পরবর্তী প্রশ্নে আসছে, দেখো শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো। উত্তর দেখে নেব। শিরার প্রাচীর পাতলা ও গহ্বর বড়, অন্যদিকে ধমনীর প্রাচীর পুরু ও গহ্বর ছোট। শিরার মধ্যে কপাটিকা থাকে, ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না। শিরার মধ্য দিয়ে রক্ত ধীরে ধীরে প্রবাহিত হয়, কিন্তু ধমনীর মধ্য দিয়ে রক্ত দ্রুত বেগে প্রবাহিত হয়। এবার আসি পরবর্তী প্রশ্নে, দেখো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে? উত্তর দেখে নেব। গর্ভাবস্থায় ভ্রূণের রক্ত RH+ এবং মায়ের রক্ত RH- হলে ভ্রূণস্থিত RH+ অ্যাগ্লুটিনোজেন মাতৃরক্তে প্রবেশ করে RH- বিরোধী পদার্থ গঠন করে বা ভ্রূণের রক্তে প্রবেশ করে রক্তের লোহিত রক্তকণিকাগুলিকে বিনষ্ট করে, একেই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে। পরবর্তী প্রশ্ন, দেখো সন্ধান কাকে বলে? উত্তর দেখে নেব। যে শ্বসন পদ্ধতিতে শ্বসন বস্তু অক্সিজেন ছাড়াই উৎসেচকের সাহায্যে আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ যেমন ইথাইল, অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এবং শ্বসন বস্তু থেকে শক্তির আংশিক নির্গমন ঘটে তাকেই সন্ধান বা ফার্মেন্টেশন বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মানুষের দন্ত সংকেত লেখো। উত্তর দেখে নেব। I 2/2, C 1/1, PM 2/2, M 3/3। এবার আসছি পরবর্তী ভাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, রসের উৎস সম্পর্কিত ডিকসন এবং জালির তত্ত্ব ব্যাখ্যা করো এবং তার পাশাপাশি উদাহরণসহ অতিরিক্ত শ্বাসযন্ত্রের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কাকে বলে এবং তার সঙ্গেই সালোক সংশ্লেষে সূর্যালোকের উৎস ও ভূমিকা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো তরুক্ষীর ও রজনের অর্থকারী গুরুত্ব কী তা তোমাদের লিখতে হবে এবং তার পাশাপাশি মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা কী তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন,
অবাত ও সবাত শ্বসনের 3টি পার্থক্য লেখো এবং তার সাথেই আরশোলার মুক্ত সংবহন তন্ত্র বর্ণনা করতে হবে তোমাদের বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। রক্ততঞ্চনে বিভিন্ন পর্যায়গুলি লেখো এবং তার সাথেই রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, রেখাচিত্রের মাধ্যমে ক্রেবস চক্রটি দেখাও এবং তার সাথেই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, নেফ্রনের গঠন অঙ্কন করো এবং এই অংশগুলি চিহ্নিত করো। অর্থাৎ একটি নেফ্রনের গঠন অঙ্কন করে নিম্নলিখিত যে অংশগুলি রয়েছে তা তোমাদের চিহ্নিত করতে হবে, যেমন গ্লোমেরুলাস, দ্বিতীয় হলো বাওম্যানস ক্যাপসুল, তৃতীয় হলো হেনরিল লুপ এবং চতুর্থ হলো দূরবর্তী সংবর্তন নালিকা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, মানুষের হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন অঙ্কন করো এবং তার পাশাপাশি নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেমন মহাধমনী, ফুসফুসীয় শিরা, সেমিলুনার ভাল্ব এবং ত্রিপত্র কপাটিকা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মানব রেচনতন্ত্রের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেগুলি হলো বৃক্ক, গোবিনী, মূত্রাশয় এবং মূত্রনালী। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মানব ফুসফুসের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেই অংশগুলি হলো ভিসেরাল প্লুরা, সুপিরিয়র লোব, অবলিক ফিসার এবং প্লুরাল গহ্বর। আজ এ পর্যন্তই বন্ধুরা। তবে ভিডিও শেষ করার আগে তোমাদের দুটি কথা বলে রাখতে চাই যে এই ভিডিওয়ে দেওয়া শর্ট কোশ্চেনগুলি প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের টেক্সট বুকটি ভালোভাবে পড়ে রাখবে এবং এই ভিডিওয়ে দেওয়া যাবতীয় প্রশ্নোত্তরে কোনো উচ্চারণের ক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা হয় তবে তোমরা নিজেদের টেক্সট বুকটি ফলো করবে। আর এই 100তম ভিডিও পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভবিষ্যতেও আমাদের এভাবেই পাশে থেকো তোমরা। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।